আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আংশিক ভগ্নাংশের যে অতি গুরুত্বপূর্ণ তিনটা সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে আসছি তোমাদের মাঝে। এই তিনটা ম্যাথের মধ্যে তিনটাই খুবই ইম্পর্টেন্ট কেন? তিনটা ম্যাথ কিন্তু একরকম না। তুমি দেখো, এই ম্যাথে x+2 আছে, x² - 1 আছে। এই ম্যাথের ক্ষেত্রে আবার এখানে দুইটা পদ ছিল, এখানে পুরোটা মিলে একটা রাশি আছে। এই নিচের ক্ষেত্রে আবার দুইটা আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো ভিতরে স্কোয়ার ছিল, এই ক্ষেত্রে আবার আছে x+1-এর উপরে বাইরে হোল স্কোয়ার আছে, আবার 2x-5 আছে। তো এই যে তিনটা অঙ্ক, এই তিন টাইপের অঙ্ক করলেই মোটামুটি আমাদের আংশিক ভগ্নাংশের যে সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে সেগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করি প্রথম থেকে। 1 নম্বর যে ম্যাথ সেটা হচ্ছে 1 নম্বর x/(x+2) x² - 1। তো এই যে একটা রাশি, এই রাশিকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। আংশিক ভগ্নাংশটা কি সেটা তো আমরা জানি যে আংশিক ভগ্নাংশ হচ্ছে একটা বড় ভগ্নাংশকে আমরা ছোট ছোট আকারে খণ্ডে খণ্ডে বিভক্ত করব। এই জন্য এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ, অংশায়নে যেটাকে আমরা ভাগ করি। যেমন দেখো, যদি এরকম থাকতো যে x/(x+1) x-1, তাহলে এটা কিন্তু একটা জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশকে আমরা যদি অংশায়নে ভাগ করি সেটাই হয়ে যাবে আংশিক ভগ্নাংশ। তার মানে এখানে দেখো, আমাদের দেখতে হবে কয়টা পদ আছে। এখানে দুইটা পদ আছে, তো এই দুইটা পদকে, এবং পদের মধ্যে কিন্তু কোনো জায়গায় কোথাও বর্গ নাই বা স্কোয়ার নাই, মানে এখানে এক্সের সহগ আছে 1 এবং যে পাওয়ার, সেই পাওয়ারের সহগ আছে কত? 1। এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তো এটা হচ্ছে নর্মাল নিয়ম, মানে বেসিক নিয়ম, মূল নিয়ম। তো এই মূল নিয়ম থেকেই কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় ম্যাথ আসে। তো এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যখন দেখবো আমাদের কোথাও কোনো পাওয়ার নেই, তখন এটা একদম সহজ, একদম ইজি, এটা অতি সংক্ষিপ্ততে আসতে পারে। তো এইরকম যখন থাকবে সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ করতে পারি দুইটা ভাগে। আমরা সবসময় ভাগ করব নিচে কয়টা পদ আছে এবং সেই পদের কীরূপ মানে কিভাবে আছে তার উপর ভিত্তি করে আমাদের এই পাশে পদ সংখ্যা হবে বা অংশ সংখ্যা হবে। তাহলে এখানে নিচে পদ আছে কয়টা? আমাদের দুইটা, একটা হচ্ছে x+1, একটা x-1। তো আমরা এই জন্য দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ নিয়ে নিলাম এবং মাঝখানে প্লাস দিয়ে নিলাম। দুইটা আলাদা আমরা ভগ্নাংশ নিব। তো নিচে যে দুটা আছে, এই দুটাকে আমরা দুইটা সংখ্যা দ্বারা, দুইটা মান দ্বারা বা দুইটা লেটার দ্বারা প্রকাশ করব। একটা লেটার ধরলাম আমরা এ, এটা যে কোনো কিছু ধরা যেতে পারে, আমরা ধরলাম এ। তো এ দ্বারা প্রকাশ করলাম কোনটাকে? নিচের বাম পাশেরটাকে, x+1কে। এটা নিচে লিখে দেব x+1। মনে রাখবা যে নিচে যেই জিনিসগুলো থাকবে সেগুলো অবশ্যই থাকবে, সেগুলো অবশ্যই ডান পাশে গিয়েও থাকবে। আচ্ছা, এখানে আর কি আছে? x-1। তাহলে এখানে কি থাকবে? x-1, আর এখানে হবে b। তাহলে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের একটা বেসিক রুলস, বেসিক নিয়ম। তো এই নিয়মটা যদি জানো তাহলে এই ম্যাথটা করতে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তো আমরা চলে আসি ম্যাথে। এখন এই ম্যাথটাতে দেখো ভিতরে আবার কি দেওয়া আছে? একটা স্কোয়ার দেওয়া আছে। কিন্তু আমরা এখানে যে বেসিকটা শিখলাম, সেই বেসিকে কিন্তু ভিতরে কোথাও স্কোয়ার থাকা যাবে না। অর্থাৎ সেই পদগুলো অবশ্যই ফাঁকা থাকতে হবে, কোনো বর্গমুক্ত থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করতে পারি? দেখো তো, এখানে আছে x² - 1। x² - 1 মানে কি? x²-1², বা এটাকে আমরা a² - b² সাথে তুলনা করতে পারি। তো a² - b² সূত্র তো আমরা জানি, a+b a-b। তাহলে x²-1² আমরা a+b এবং a-b এই সূত্র দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে লিখি, এটা লেখা যাচ্ছে যে x/(x+2) x+1 x-1। এটা আমরা প্রথমে ভেঙে নিলাম। এখন দেখো, প্রথমে যে আমরা বেসিক নিয়ম শিখছিলাম সেই বেসিক নিয়মের মধ্যে চলে আসছে। তো এটাকে আমরা এখন কি করব? অংশায়নে ভাগ করব। দেখো তিনটা অংশ আছে নিচে, তাহলে আমরা তিনটা অংশে বিভক্ত হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমরা এটা বাম পাশে লিখি। এখন x/(x+2) x+1 x-1, তিনটা পদ। তাহলে তিনটা পদের জন্য আমরা তিনটা লেটার ধরে নিব। তাহলে আমরা ABC ক্রমিক অনুযায়ী ধরে নিতে পারি।
তাহলে a ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। একদম ইজি না, কোনো কোনো মানে জটিলতাই নাই এখানে এই ম্যাথটাতে অন্তত পক্ষে। শুধু প্রথমে এটা যদি আমরা মাথায় ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা। তো এরকম ফর্ম্যাট যখন দেখবে তখন অবশ্যই সূত্র ফালায়া এটা ভেঙে নিতে হবে। তো এটা ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে আমরা তিনটা অংশ পাইছি, তিনটার জন্য তিনটা ভগ্নাংশ করে দিছি, শেষ। এখন দেখো, এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা যদি প্রকাশ করি তাহলে এরপরের লাইনে আমরা কি করব, যে দেখো এই পাশে যে কয়টা পদ আছে এই পাশে কিন্তু হুবহু সেম সে কয়টাই পদ আছে। তো আমরা উভয় পাশে যদি লসাগু করি তাহলে কি হয় দেখো তো, এটা তো যা আছে তাই থাকবে, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে লসাগু করবো সবগুলোকে। তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। দেখো আমরা তিনটার ভিতরে কোনোটাই কমন নাই, এই জন্য তিনটা আলাদা আলাদা হওয়ার কারণে আমরা তিনটাই নিতে হচ্ছে এখানে। তো আমাদের এটা নিয়ম কি? আমাদের এটা নিয়ম হচ্ছে নিচে যেটা থাকবে তার সাথে এটাকে আগে ভাগ করতে হবে। তো এই পদটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে কয়টা পদ? দুইটা পদ, এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান। তাহলে ওয়ানের সাথে কে থাকতেছে? এর সাথে কে থাকতেছে? এক্স প্লাস টু বাদে বাকি দুইটা পদ। তাহলে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে কি আছে দেখো, বি নাম্বার মানে বির নিচে কে আছে? এক্স প্লাস ওয়ান আছে। তাহলে সবগুলোর মধ্যে থেকে এই তিনটার মধ্যে থেকে এক্স প্লাস ওয়ান বাদ যাবে এবং এই দুইটা বির সাথে বসবে। তাহলে বির সাথে কে বসতেছে? এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান। এরপরে যদি আমরা সির কাছে আসি তাহলে সির ক্ষেত্রেও সেম, সির নিচে আছে কি? এক্স মাইনাস ওয়ান, এখানে আছে এক্স মাইনাস ওয়ান, দুইটা কেটে যাবে, থাকবে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে সি ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের দেখো এখানে আমাদের এখন কি হলো, নিচে এই পাশেও যা আছে এই পাশেও সেম আছে। দুইটা জিনিস যখন সেম থাকে এবং মাঝখানে যখন ইকুয়াল থাকে, সরি এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হলো আমরা যখন প্রথমে এটা ভেঙে নিব সেক্ষেত্রে আমাকে ইকুয়ালের সাথে আরেকটা চিহ্ন অ্যাড করতে হবে। এটাকে আমরা এই চিহ্ন দ্বারা আমরা বোঝাতে চাই যে আমরা যে আংশিক ভগ্নাংশটাকে ভাগ করলাম, মানে একটা জটিল ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে বিভক্ত করলাম, এই বিভক্ত করার পরে আমরা তিনটা এখানে লেটার আনছি, একটা এ, একটা বি, একটা সি। এই তিনটা লেটারের অবশ্যই মান আছে। এই তিনটা লেটারের এ বি সি এর যে কোনো মানের কারণে এই পাশের রাশিটার সাথে এই পাশের রাশি সমান হবে। এই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। যে কোনো মানের জন্য যখন ব্যবহার করা হবে, যে কোনো মানের জন্য যখন আমরা এই পাশ ওই পাশ দুই পাশ সমান বলতে পারবো তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তো এই চিহ্নটা মূলত আংশিক ভগ্নাংশের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা যেহেতু উভয় পাশে সেম জিনিস আছে তাহলে দুইটা উভয় পাশ থেকে কেটে যাবে। তাহলে থাকতেছে কি? এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আমার ক্লাসে হয়তো সময় একটু বেশি লাগতেছে কারণ আমি একদম গভীর থেকে বোঝানোর চেষ্টা করতেছি। বিরক্ত না হয়ে যদি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে আমরা এই রাশিটাকে 1 নাম্বার রাশি মার্ক করার কারণ এখানে আমাদের কাজই হচ্ছে এ, বি এবং সি এর মান বের করা। এই তিনটা মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এই ম্যাথটা সলভ হয়ে যাবে। এর মান বের করে এতে বসাই দিবা, বির মান বের করে বিতে এবং সির মান বের করে সিতে। এখন এই মানগুলো বের করার জন্য তোমার কিছু টেকনিক ফলো করতে হবে, যে টেকনিক ফলো করলে তুমি সহজেই এই মানগুলো বের করতে পারবা। তো প্রথম যেই টেকনিক সেটা হচ্ছে আমরা তো তিনটা মান বের করব, এ বি সি। তো এরকম যদি থাকে এটা হচ্ছে একদম ইজি পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এতে আমরা কোনো কাজ করব না, কাজ করব পরের দুইটাতে। এটা মনে রাখবা, যেই মানটা তুমি বের করতে চাচ্ছ সেটা স্কিপ করে বাকি দুইটা নিয়ে কাজ করবা। এখন বাকি দুইটা কে আছে? বি আছে এবং সি আছে। এখন বি এবং সিতে আমাদের দেখতে হবে কোন পদটা আবার কমন আছে। দেখো বির মধ্যে কমন আছে এক্স প্লাস টু, সির মধ্যে কমন আছে
এক্স প্লাস টু। যখনই কমন থাকবে, দুইটা জিনিস যখন কমন আসে তখন এইটাকে জিরো করলে কিন্তু এটা আলটিমেটলি জিরো হয়ে যাবে। আর এটা কিভাবে জিরো হবে, এক্সের ভ্যালু যদি তুমি -2 ধরো, এখানে -2 আর +2 কেটে জিরো হবে। আর জিরো হওয়ার পরে এর সাথে আছে বি, জিরো দিয়ে যদি বিকে গুণ করো সে জিরো হয়ে যাবে, x-1কেও যদি জিরো দিয়ে গুণ করো সেটাও জিরো হবে। আলটিমেটলি এটাও জিরো হয়ে যাচ্ছে, এইটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কে, শুধুমাত্র এ। তো এখন আমরা তাহলে এর মানটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি লাগতেছে, x = -2 ধরি। আচ্ছা, x = যদি -2 ধরি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। -2 যখন ধরতেছি তখন এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তুমি ধরে এটা যে পুরোটাই লেখা লাগবে তোমার মান বসে দিয়ে এমন না। তুমি যখন বুঝতে পারতেছো এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তখন তুমি সম্পূর্ণ অঙ্ক না করে ওটা ডাইরেক্ট জিরো লিখে দিবা। কীভাবে দেখো, এখানে x এর মান যদি বসাই তাহলে -2 = a × x + 1, তাহলে x এর জায়গায় কত হবে, -2 × -2 - 1 + 0 + 0, কারণ তুমি জানো এই দুটো জিরো হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ক্যালকুলেশন অত ঝামেলা করার তো প্রয়োজন নাই, একটা সংক্ষিপ্ত অঙ্ক অনেক বড় হচ্ছে, এই অঙ্কটা এমনিতেই বড়, এটা অনেক সময় রচনামূলকেও আসে। আচ্ছা, তাহলে এটা আমরা এখন এখান থেকে এর মানটা পেয়ে যাব -2a। এখন -2 থেকে যদি 1 -2 সাথে যদি 1 যোগ করো তাহলে অবশিষ্ট থাকবে কে, -1, আর এখানে -3, ওগুলো তো বাদ। তাহলে এখানে থাকলো -2, এখানে থাকলো হচ্ছে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 3 × 3 = 3a। তাহলে এখান থেকে আমরা a সমান পাবো হচ্ছে -2/3। তাহলে একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি, একটা মান পেয়ে গেছি মানে বাকি দুইটাও আমরা পেয়ে যাব। তো এখন আমি শুধু করে যাব, তোমরা বুঝে নিবা। দেখো খুব সহজেই আমরা করব। তাহলে এখানে বির মান যদি বের করতে চাই তাহলে এখন আমাদের কি করতে হবে, তোমরা বুঝতেই পারতেছো, এ এবং সির মধ্যে কোন জিনিসটা কমন আছে সেটা আমাকে দেখতে হবে। এর মধ্যে কমন আছে x+1, সির মধ্যে কমন আছে x+1। তো x+1 x+1কে যদি জিরো করতে চাই, আগের নিয়মে আমাদের x এর মান কত ধরতে হবে বলো, -1 ধরতে হবে। x এর মান যদি আমরা -1 ধরি তাহলে কিন্তু এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, আমরা বির মানটা পাচ্ছি। তাহলে x = -1 ধরি, আর একবার ধরলাম x = -1। আচ্ছা, x = -1 যখন ধরতেছি তখন এখানে x এর ভ্যালু বসাও -1। আর তোমরা তো জানোই x এর ভ্যালু তোমরা কেন ধরছো, a কে জিরো করার জন্য। তাহলে এর সাথে যা কিছু আছে সব কিছু জিরো, তাহলে মান বের করবো কার, বির মান। তাহলে বিটা তো আমাদের অবশ্যই থাকবে, b × -1 + 2 -1 - 1 প্লাস সিটাও কত, জিরো, কারণ তুমি এটা যে -1 ধরলা এর মূল উদ্দেশ্য হচ্ছে সিকে এবং একে জিরো করা। আচ্ছা, এখন আমরা আসি, এখানে থাকলো -1 আর এখানে কি হবে, b × যেহেতু +2 আছে আর -1 আছে, 2 এর থেকে 1 বাদ দিলে 1 × মাইনাস মাইনাসে -2, দুইটা মাইনাস আর -1 -1-এ -2 হলো। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি -1 = -2b। তাহলে উভয় পাশে মাইনাস কেটে যাবে, কেটে গেলে বির মান আমাদের কত আসতেছে, b = হাফ, b = হাফ। তাহলে এর মান পাইছি, বির মান পাইছি, এখন দরকার কিসের মান, সি এর মান। আচ্ছা দেখো, সি এর মান বের করার ক্ষেত্রে আমরা সেম প্রসেস ইউজ করব। সির মান যখন বের করতে চাচ্ছি তখন আমাকে এ কে এবং বি কে জিরো করতে হবে। তুমি খেয়াল করো এর মধ্যে এবং বির মধ্যেও কিন্তু একটা কমন পদ আছে, সেটা কি, এর মধ্যেও x-1 আছে, এটার মধ্যেও x-1 আছে। তো x-1 x-1কে যদি তুমি জিরো করতে চাও তাহলে -1 এর সাথে একটা +1 নিলেই কিন্তু এটা জিরো হয়ে যাবে, তার মানে এও জিরো হবে, বিও জিরো হবে। তাহলে আমরা এখানে x = কি নিব, 1 ধরি। x = যদি 1 নেই সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, a0 হবে, b0 হবে, শুধুমাত্র c থাকবে এবং x এর জায়গায় 1 হবে। তাহলে 1 = a0, b এর সাথে যা আছে সব জিরো, শুধু থাকবে কে, c। তাহলে c এর সাথে এখানে c × x এর মান হচ্ছে 1 + 2 × 1 + 1। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি, 1 = c × 3 × 2।
তাহলে 1 ইজ ইকুয়াল টু 6c, অর্থাৎ c ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 6। এ পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা মানই পেয়ে গেছি, এর মান পাইছি, বির মান পাইছি এবং সির মান পাইছি। তো তিনটা মানই যখন পেয়ে গেলাম, তিনটা মান যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমাদের ম্যাথটা কিন্তু শেষ। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবা এখানে যে এ বি সি এর মান একে বসাই, তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে দেখো কি হবে। আচ্ছা, x ডিভাইডেড বাই, নিচে যা আছে তাই লিখবা, এ পাশে যা আছে সব সেম লিখবা, x প্লাস 2, x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1। তাহলে এ ছিল কত, এ বের করছি আমরা কত, -2/3। তাহলে মাইনাস দিলাম, 2টা উপরে থাকবে আর 3টা অবশ্যই নিচে চলে যাবে, তাহলে 3 ইন্টু x প্লাস 2। আচ্ছা, এরপরে বির মান বের করছি কত আমরা, হাফ। তাহলে 1টা উপরে থাকবে, 2টা নিচে আসবে, তাহলে প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু x প্লাস 1 প্লাস সির মান বের করছি 1 ডিভাইডেড বাই 6, তাহলে 1 ডিভাইডেড বাই 6 ইন্টু x মাইনাস 1। এটাই হলো অ্যান্সার। একদম কিন্তু একটা সহজ ম্যাথ, কিন্তু একটু বড়। যদি বেসিকটা বোঝো, আমি মোটামুটি সব কিছুই তোমাদেরকে গভীর থেকে বলার চেষ্টা করছি। ভালোভাবে ভিডিওটা যদি প্রথমবার না বোঝো আরেকবার দেখবা, তাহলে ইনশাআল্লাহ আশা করি এটা বুঝে যাবা। এবার দেখবো আমরা 2 নাম্বারটা আমরা দেখি কিভাবে করা যায়। আসো 2 নাম্বারে কি আছে, 5x মাইনাস 12 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, তাহলে 5x মাইনাস 12 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি করলাম, যে আমরা দেখলাম নিচের পদগুলো গুণ অবস্থায় থাকে, যেমন x প্লাস 1 আসিল, আবার x প্লাস 2 ছিল। নিচের পদগুলো গুণ অবস্থায় থাকতে হবে, তাহলেই আমরা এটাকে আংশিকভাবে ভাগ করতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো গুণ অবস্থায় নাই, এগুলো কি হয়ে আছে, প্লাস একটা আছে মাইনাস আর একটা আছে প্লাস। তার মানে একটা পদই আছে এর মধ্যে, বা একটা রাশি আছে বা একটা পদ আছে, এর মধ্যে একটা পদই আছে। তো এই পদটাকে আমরা কি করব, বিভক্ত করব। বিভক্ত যদি না করি তাহলে আংশিক ভগ্নাংশে ভাগ করতে পারবো না। এখন দেখো এখানে নিচের পদটাকে যদি আমরা কি বলি, মিডল টার্ম করি, তাহলে কিন্তু 2টা পদ বের হবে। আমরা জানি মিডল টার্ম করলে আমাদের 2টা পদ আসে সব সময়। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করে দেখি কি হয়। 5x মাইনাস 12 ডিভাইডেড বাই, নিচে কি আছে, x স্কোয়ার মাইনাস। এখন দেখো মিডল টার্ম তাহলে আমরা কিভাবে করি, এই দুইটাকে এমনভাবে সাজাতে হবে যেন শেষের পদের সাথে মিলে যায়। তাহলে এখানে আমরা যদি নেই 3x মাইনাস 2x, এই দুইটা গুণ করলে কত হবে, 6 হবে। তার মানে আমরা ঠিকই আছি, প্লাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, এখন আমরা 5x মাইনাস 12 ডিভাইডেড বাই, এর মধ্যে থেকে যদি x কমন নিই তাহলে কি থাকে দেখো, x মাইনাস 3। আর এটার মধ্যে থেকে যদি -2 কমন নেই তাহলে x মাইনাস 3 থাকে। তাহলে এখানে কিন্তু এই পদটা আর এই পদটা আমরা কমন নিতে পারতেছি, x মাইনাস 3 কমন নেওয়া যাচ্ছে। তাহলে উপরে তো আমাদের আছে 5x মাইনাস 12, নিচে হবে x মাইনাস 3, তো আমরা কমন নিলাম, তাহলে থাকবে কি x মাইনাস 2। এখন দেখো, এখন একদম আগের ম্যাথের মতো হয়ে গেল। এখন শুধু আমাদের কাজ কি, শুধু এটাকে আমরা ভাগ করে দিয়ে ম্যাথ করে দিব। দেখো তাহলে এখন 5x মাইনাস 12 ডিভাইডেড বাই x মাইনাস 3 x মাইনাস 2, 2টা পদ আছে। তাহলে 2টা পদ থাকলে আমরা কি করতে পারি, a এবং b দ্বারা প্রকাশ করব। 2টা পদ 2টা লেটার দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে a ডিভাইডেড বাই, আমরা সবসময় কি করি এই ক্ষেত্রে, নিচের
পদগুলো নেই, উপরের পদগুলো কিন্তু নেই না। তাহলে নিচে দুইটা পদ আছে, একটা কি এক্স মাইনাস থ্রি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। দুইটা পদ আমাদের ভাগ করা হয়ে গেল, একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর একটা এক্স মাইনাস টু। এখন আমরা আগের মতো করে প্রথম ম্যাটটার মতোই এটা এই পাশেও লসাগু করবো। যদি লসাগু করি তাহলে নিচে এই দুইটাই থাকবে, এই পাশে কেটে যাবে। তাহলে আমরা করি, দেখো যে 5x মাইনাস 12 এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এই পাশে যদি আসে তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এটা কেটে গেলে থাকবে কে, এক্স মাইনাস টু থাকবে। তাহলে এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু কী হবে, এক্স মাইনাস টু কেটে গেলে এক্স মাইনাস থ্রি থাকবে, তাহলে এক্স মাইনাস থ্রি। তাহলে উভয় পাশে সেম জিনিস আছে, কেটে যাবে, এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকে কি দেখো 5x মাইনাস 12 ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা আগের ম্যাথে দেখছিলাম তিনটা পদ ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল। আগের ম্যাথের তুলনায় কিন্তু এটা সহজ, শুধুমাত্র এখানে একটু ঝামেলাও না, শুধু আমাদের এখান থেকে যদি মিডল টার্ম করে দুইটা পদে ভাগ করে নিব। তাহলে আগের ম্যাথের ট্রিক্সটা ছিল কি, শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা ভাগ করে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান করছিলাম। আর এই ম্যাথে আমাদের ট্রিক্সটা কি, এই ম্যাথের ট্রিক্স হচ্ছে যদি এরকম কখনো দেখো যে প্রশ্নে আসছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বা এরকম যে কোনো রাশি যদি আসে বা যে কোনো পদ যদি তোমার আসে, সেক্ষেত্রে তুমি কি করবা, ওই জিনিসটাকে মিডল টার্ম করে দুইটা গুণক আকারে নিয়ে আসবা। তুমি এটা মনে রাখো, যদি তুমি গুণক আকারে যদি না রাখতে পারো তাহলে কিন্তু সেটা তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এখন এর মান বের করব এবং বির মান বের করব। তো এর মান বের করতে হলে আমরা তো জানি যে বিকে 0 করতে হবে, আর বিকে 0 করতে হলে এক্স এর মান কত নিতে হবে, আমার 3 নিতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 ধরি। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু যদি 3 ধরি তাহলে এক্স এর মান 3 সাথে 5 গুণ আছে, 3 5 15, 15 মাইনাস 12 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা ধরছি কার মান, এক্স এর মান 3, এখানে মানটা বসিয়ে দিই যে 3 মাইনাস 2, আর আমরা তো এর মান বের করব মানে বিকে 0 করার জন্যই তো মানটা 3 ধরছি। তাহলে আলটিমেটলি এই পদটা তুমি ডাইরেক্ট 0 লিখে দিবা, আর কিছু লেখার প্রয়োজন নাই। তাহলে এই পাশে থাকতেছে কত 3, এই পাশে থাকতেছে এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এ ইজ ইকুয়াল টু 3। তাহলে একটা পদ পাইলাম। আর একটা কি দরকার, বির মানটা দরকার। তো বির মান বের করার জন্য আমরা যেটার মান বের করি সেটা বাদে বাকিগুলো নিয়ে কাজ করব। তাহলে এ কে 0 করতে হবে, আর এ কে যদি 0 করতে চাই এক্স এর মান কত ধরতে হবে, যেহেতু এক্স মাইনাস 2 আছে এর সাথে যদি একটা প্লাস 2 থাকে তাহলে 0 হয়ে যাবে, 0 হওয়া মানে এও 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বি ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো, প্লাস 2, এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি 2 ধরি তাহলে আমাদের কি আসছে দেখো 5 আর এক্স এর মান 2, 5 দোকানো 10, তাহলে 10 মাইনাস 12 ইজ ইকুয়াল টু, এর মান তো আমরা 0 করার জন্যই এক্স এর মানটা 2 ধরলাম, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এরপর এই পাশে আসে কি হবে, প্লাস বি ইন্টু 2, এখানে মাইনাস 3 আছে, মাইনাস 3। তাহলে দেখো 10 থেকে 12 বাদ দিলে কত থাকে, 2 থাকে, কিন্তু যেটা সামনে চিহ্ন বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন তো আমরা নিব। তাহলে এক্ষেত্রে 12 সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু, আর এখানে কি আছে 2 মাইনাস 3, 2 মাইনাস 3, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 থাকে, কিন্তু বড় সংখ্যার সামনে কি আছে, মাইনাস আছে। তার মানে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটাও আসবে -1 ইন্টু বি। এই মাইনাস যদি কেটে দাও তাহলে বি ইজ ইকুয়াল টু থাকতেছে 2। তার মানে এখানে এর মান পাইছি 3, বির মান 2। এখন এই যে এই সমীকরণটা, প্রথম সমীকরণটা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিবা। 1 নম্বর সমীকরণটাতে যদি মানটা বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে অতএব আমরা লিখতে পারি 5x মাইনাস 12 ডিভাইডেড বাই x মাইনাস 3 x মাইনাস 2
ইজ ইকুয়াল টু, এর মান কত বের করছি 3, বির মান বের করছি 2, তাহলে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুইটা ম্যাথ দেখলাম আংশিক ভগ্নাংশের, যে দুইটা ম্যাথই খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা ম্যাথ আছে, এটা দেখলেই মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্ন দেখার আগে তোমাদেরকে আমার কিছু বেসিক জিনিসপাতি জানানো দরকার। সেটা হলো 3 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা x+1 উপরে হোল স্কোয়ার আছে। তো x+1 উপরে হোল স্কোয়ার আছে মানে তুমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি এটাকে কি করবা, হয় x+1 ইন্টু x+1 করে লিখবা, দুইটা গুণ করলে তো আবার বর্গ দেওয়া যায়। আর না হয় কি করতে চাইবা, যে x² + 2x + 1 মানে a + b হোল স্কোয়ারের সূত্র ফালাইতে চাইবা। এটা স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এরকম করব আমি, কিন্তু আসলে এই দুইটার মধ্যে একটা করলেও আমাদের আংশিক ভগ্নাংশটা হবে না। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি বর্গ থাকে তাহলে নিয়মটা আলাদা। কি নিয়ম হবে দেখো, আমাদের অন্য একটা উদাহরণ দিয়ে আমি যদি বুঝাই, যে দেখো x ডিভাইডেড বাই x+3, তার উপরে আছে হচ্ছে 3, এখানে আছে 2, আমি বোঝাতে চাচ্ছি 3 দ্বারা, যেন ভালোভাবে বুঝতে পারো। দেখো এখানে আমরা কি করব, এটা যে যা থাকবে এখানে নিচে পাওয়ার যত থাকবে তত পর্যন্ত আমরা যাব। কিভাবে দেখো, এখানে আমরা তো জানি a b c, তার মানে এরই যে উপরে পাওয়ারটা আছে এই পাওয়ারের উপর ভ্যারি করতেছে আমি কত দূর পর্যন্ত যাব। তাহলে পাওয়ার আছে এখানে 3, সেজন্য আমরা কি নিছি, a নিছি, b নিছি এবং c নিছি। তাহলে a b c নেওয়ার পরে এই যে 3 আছে, এই 3কে যদি তুমি ভাঙাও কি পাবা, 1 2 এবং 3, এই 3টা পাবা, 1 2 এবং 3 পাবা। তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে 1 দিয়ে একটা নিতে হবে, 2 দিয়ে একটা নিতে হবে এবং 3 দিয়ে একটা নিতে হবে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের নিয়ম। এবং এই নিয়ম ছাড়া এই ম্যাথটা যদি করো, এই দুইটার মধ্যে একটা যদি ফলো করো, তাহলে এই ম্যাথটা কিন্তু ভুল হবে। তো সুতরাং যে জিনিসগুলো ভুল হয় সেটা আগে আইডেন্টিফাই করবা সবসময় পড়ার সময়, তারপরে যেটা সঠিক সেটা তোমরা শিখবা। তাহলে এখানে দেখো x+3 হলো, এখানে কি হবে তাহলে x+3 তার উপরে বর্গ, এখানে হবে x+3 তার উপরে কিউব, মাঝখানে প্লাস দিয়ে দাও। তাহলে এখানে আমরা ছিল কত, x+3 উপরে কিউব থাক, বর্গ থাক, 4 থাক, যাই থাক না কেন, সেগুলো আমরা কি করব, 1 2 3 বা 1 2 বা যে কয়টা পাওয়ার থাকবে সেই তত দূর পর্যন্ত আমরা যাব। তাহলে তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখন 3 নম্বর অঙ্কটা আমাদের জন্য করা সহজ হয়ে যাবে। কিন্তু 3 নম্বর অঙ্কের মধ্যে আরেকটা জিনিস আছে, জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য সহগ সমীকৃতকরণ। সহগ সমীকৃতকরণের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে একটা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, বা আমি এখানে হালকা করে তোমাদের হিন্টস দেই, তোমরা ওই ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবা। ধরো একটা সমীকরণ আছে x² + x+3, এই পাশে আবার আছে হচ্ছে x² + 3x + 5, এরকম আছে। তো এখানে তোমার যদি, এখানে ধরলাম 6 আছে। আচ্ছা, এখন যদি তোমার এর মান দরকার হয়, তুমি আর কোনো কিছু উপায় পাচ্ছ না, এখানে তো বি নাই, সি নাই, কিচ্ছু নাই, শুধু এ আছে, বা অন্য কিছু থাকতে পারে, থাক, সমস্যা নাই। এখানে যদি সি থাকতো তাও সমস্যা নাই আমার। এখন আমার দরকার এ। এখন এর মান যখন বের করতে যাবা, আর এ যখন একটা মাত্র পদের সাথে থাকবে, আর সেই পদটা যখন এই সমীকরণের উভয় পাশে থাকবে, যেমন এই পাশেও x² আছে, এই পাশেও x² আছে, আর আমরা নামটা যেটা কি বললাম আমি, সহগ সমীকৃতকরণ। সহগ সমীকৃতকরণ। তাহলে সহগ সমীকৃতকরণ মানে তোমরা তো জানো একটা, তাহলে এই একটা পদের মধ্যে বা এই x² এর সাথে কত আছে আমাদের 6, তাহলে এই পাশে যদি আমরা 6 নেই, এই পাশে x² এর সাথে আছে কত, এ, তাহলে এর মান এখান থেকে বের হয়ে গেল। এটা আমি তোমাদের হালকা করে বোঝালাম। এই সহগ সমীকৃতকরণের ফুল ভিডিও এবং ডিটেলসে তো আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখে নিও, আমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা চলো এখন ম্যাথটা করি আগে আমরা।
ম্যাথ করতে গেলে অনেক বেসিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে আমরা করতেছি কত 3 নাম্বার। তাহলে 3 নাম্বারে আমাদের কি আছে দেখো, 2x + 1 ডিভাইডেড বাই x + 1 এর উপরে হোল স্কয়ার 2x - 5। এখন এই জিনিসটাকে আমরা তো সরাসরিতে রূপ দিতে পারতেছি কিভাবে দেখো, এইটার জন্য আমাদের কয়টা পদ হবে, দুইটা, যেটা আমরা এখানে দেখালাম এখনই, যে a ডিভাইডেড বাই x + 1 এবং প্লাস b ডিভাইডেড বাই x + 1 এর উপরে হোল স্কয়ার প্লাস এখন আর একটা এক্সট্রা পদ আছে কত 2x - 5, সেটার জন্য আমরা দিব c ডিভাইডেড বাই 2x - 5। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু 3টা পদ তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কি করতে পারি বলো, এখন আমরা যেটা করতে পারি লসাগু করতে পারি, কিন্তু লসাগু করতে পারি। এখন লসাগু যদি আমরা করি তাহলে কি হবে, 2x + 1 ডিভাইডেড বাই x + 1 এর উপরে হোল স্কয়ার 2x - 5, তারপর এখন ইকুয়াল দিবা, দেওয়ার পরে এখানে কি কি দেখো, এই জিনিসটা কিন্তু সেম, দুইটা যদি সেম জিনিস থাকে তাহলে সেটার যে বড় ভ্যালুটা মানে পাওয়ারের যে বড় ভ্যালু সেই জিনিসটা আমরা এখানে নেব। তাহলে এখানে যদি আমরা নেই x + 1 এর উপরে হোল স্কয়ার 2x - 5, পদ ছিল কয়টা, 3টা, হয়ে গেল কয়টা, 2টা। কেন 2টা হলো, কারণ পদ যদি সেম থাকে তাহলে সেম পদের সর্বোচ্চ পাওয়ারটা নিতে হয়, সর্বনিম্ন যতগুলো পদ থাকবে সবগুলো বাতিল হয়ে যায়। আচ্ছা, তাহলে ওপরে কি কি যাবে বলো, এখানে x + 1 এর উপরে হোল স্কয়ার আছে, আবার এখানে আছে x + 1, তাহলে x + 1 x + 1 একটা কেটে গেলে আর একটা অবশিষ্ট থাকে, তাহলে এর সাথে থাকবে হচ্ছে x + 1। তারপরে এই যে এই জিনিসটা তো অবশ্যই থাকবে 2x - 5। আচ্ছা, এখন দেখো এখানে বির আগে কি আছে, প্লাস আছে, এখন বির নিচে কি আছে, x + 1 এর উপরে হোল স্কয়ার, তাহলে x + 1 এর উপর হোল স্কয়ার এটা পুরোটাই চলে যাওয়া মানে শুধু থাকতেছে কি 2x - 5, তাহলে বির সাথে থাকতেছে 2x - 5, আর কোনো কিছু থাকবে না। এখন সির কাছে যদি যাই আমরা, তাহলে দেখো সির ক্ষেত্রে আমাদের কি আছে 2x - 5, এই 2x - 5 কেটে যাবে, থাকবে কি x - 1 এর উপরে হোল স্কয়ার, c ইন্টু x - 1 এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো উভয় পাশে সেম জিনিস উঠে গেল, তাহলে থাকবে কি 2x + 1 ইজ ইকুয়াল টু a ইন্টু x + 1 2x - 5 প্লাস b ইন্টু 2x - 5 প্লাস c ইন্টু x - 1 এর উপরে হোল স্কয়ার। দেখো এটা যেহেতু 1 নম্বর সমীকরণ, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে কিন্তু a b c আমরা আনতে পারছি, এখন আমাদের কাজ হচ্ছে a b c এর মানটা বের করা। দেখো এর মান যদি আমি বের করতে চাই, বি আর সির কাজ করতাম আগে যে দুইটা ম্যাথ করছি সেটার ক্ষেত্রে কিন্তু এটা করছি যে এর মান যখন বের করছি তখন বি আর সির মধ্যে থেকে যেটা কমন সেটার মান ধরে নিয়ে আমরা সেই দুটাকে 0 করে দিছি। কিন্তু এখন দেখো এর মান বের করতে যখন চাচ্ছি তখন বি সির মধ্যে কোনো কিছু কমন নাই। আবার যখন আমরা বির মান বের করতে চাচ্ছি তখন কিন্তু ঠিক মানে তখনও কিন্তু এখানে একটা ভুল হচ্ছে, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস। তাহলে দেখো যখন আমরা বির মান বের করতে চাচ্ছি তখন কিন্তু এর মধ্যে আর সির মধ্যে একটা জিনিস কমন আছে, যে x + 1 এর মধ্যেও কি আছে x + 1 আছে, যদিও এখানে বর্গ আছে, থাক সমস্যা নাই তাতে। তাহলে এখানে x + 1 আছে, এখানে x + 1 আছে। আবার সির মান বের করতে গেলে দুইটার মধ্যে কমন আছে, তাহলে এই দুইটার মধ্যে কমন আছে। আর হচ্ছে এর মানটা যখন বের করতে যাচ্ছি তখন শুধু কমন নাই, তার মানে যে তুমি ঘাবড়াবা না, এখান তুমি যদি প্রথমেই দেখো এর মান বের করতে চাচ্ছি বিসির মধ্যে কোনো কিছু কমন নাই, এটা দেখে ভয় পাওয়া যাবে না। বিসির মধ্যে কমন নাই থাকতে পারে, আমি এ পরে করি,
বির মানটা বের করতে নিবা, বির মান বের করতে নিলে দেখতেছো দুটার মধ্যে কমন আছে। আবার সির মানটা বের করতে নিবা, সির মান বের করতে নিয়ে দেখতেছো বি এবং এর মধ্যে কমন আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এর মধ্যে কমন নাই, এর মান বের করবো না, আগে কী মান বের করবো? বির মান বের করব। তাহলে বির মানটা যদি আগে বের করতে চাই তাহলে আমাকে এ কে 0 করতে হবে এবং সি কে 0 করতে হবে। এর মধ্যে আছে কে? x+1, সির মধ্যে আছে কে? x+1। x+1কে আর x+1কে 0 করার উপায় কি? একটা -1 আনা। তাহলে আমরা লিখতে পারি x = -1 ধরি। x = যদি -1 ধরি তাহলে এই সমীকরণটা কি হবে বলো? এটাকে 0 করার জন্য এবং এটাকে 0 করার জন্য কিন্তু আমি x = -1 নিছি। তাহলে এখানে কি হবে? 2 × -1 + 1 = এটা 0 প্লাস b × 2x - 5, সরি x এর মান তো কত ধরছি আমরা? -1 প্লাস 0। এখন আসো এখানে -2 + 1 = এখানে কি পাবো আমরা? b -2 - 5, তাহলে এখানে -1 = -7b বা b = 1/7। আচ্ছা, এখন আমাদের কাজ কি? একটা বির মান বের হয়ে গেল, এ তো বের করতে পারি নাই, তাহলে আমরা এখন বের করবো হচ্ছে সির মানটা। সির মানটা বের করার পরে আমরা এর দিকে যাব। তাহলে দেখো সির মানটা যদি আমরা বের করতে চাই, সির মান বের করার জন্য আমাকে এর মধ্যে দেখতে হবে কমন কে? 2x - 5, 2x - 5 কমন। তো 2x - 5 পুরোটার মান যদি 0 হয় তাহলেই কিন্তু আমরা এটাকে কি করতে পারতেছি, মানে এটা যদি 0 হয়, এটাও যদি 0 হয় তাহলে এও ভ্যানিশ হয়ে গেল, বিও ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমরা ধরি, দেখো ধরি 2x - 5 = 0। এখান থেকে আবার x এর মানটা আমরা বের করে নিব। তাহলে 2x = 5 বা x = 5/2। তাহলে x এর মান যখন আমরা এখান থেকে পেয়ে গেলাম তখন এই x এর মানটা আবার এই 2 নম্বর সমীকরণে বসাই দিয়ে দেখো সব 0 হয়ে যাবে। তাহলে এটা সমান সমান আমরা 0 ধরছি। এখন এই x এর মানটা কেন বের করলাম? এটা প্রশ্ন আসতে পারে তোমাদের। আমরা এই 2x - 5 তো 0 ধরছি, তার মানে এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, যাক সমস্যা নাই। কিন্তু এটার মধ্যে যে একটা x থাকলো, সেই xটাকে কি করবা? এই xটার মান বসানোর জন্যই কিন্তু এখান থেকে আমরা x এর মানটা বের করে নিলাম। আবার এই পাশেও দেখো একটা x আছে, এই x এর মানও তো দরকার, সেই জন্য আমরা এটা ভেঙে x এর মানটা বের করে নিছি। আচ্ছা, এখন আসি এইদিকে। তাহলে 2 × x এর মান কত পাইলাম? 5/2 + 1 আচ্ছা = এখন আমরা কি ধরছিলাম? 2x - 5 = 0। তাহলে এটা 0 হয়ে গেলে পুরোটাই কি 0, এটা 0 হয়ে গেলে এটাও 0। তাহলে থাকতেছে কি? c। আর x এর মান আমরা কত পাইছি? 5/2 + 1 এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সির মান পাবো। এটা কেটে গেলে থাকে কত? 5 + 1 = c। এখন দেখো 5/2 7, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 7/2, 7/2 উপরে হোল স্কয়ার। তাহলে এই পাশে থাকলো 6, এই পাশে থাকলো c × 7 × 7 = 49, 2 × 2 = 4। এটা এই পাশে এখন পার করে দাও, তাহলে যেটা নিচে থাকে সেটা উপরে যায়। 6 × 4 / 49। তাহলে c সমান পেলাম 4 × 6 = 24, 24/49। অতএব c = 24/49। এটা সির মান আমরা পাইলাম। এখন আমাদের দরকার হচ্ছে এর মান। কিসের মান দরকার? এর মান। এর মানটা একটু জটিল, বের করা হবে। বির মান বের করলাম, সির মান বের করলাম, সহজেই বের হয়ে গেল, সমস্যা নাই। এখন এর মান যদি আমরা বের করতে চাই, দেখো প্রথমে আমরা একটা জিনিস তোমাদের বললাম, যেটা সহগ সমীকৃতকরণ। এই সহগ সমীকৃত করে আমাদের
এর মানটা বের করতে হবে। যখন দেখবা যে এই দুই পাশে কোনো কিছু কমন পড়তেছে না, তখনই মাথায় আনবা যে আমাকে এখানে অবশ্যই সহগ সমীকৃত করে মানটা আনতে হবে। আচ্ছা, সহগ সমীকৃত করার জন্য আমাদের দেখো এই এর মধ্যে এই এক্সকে যদি এই এক্সের সাথে গুণ করি কি হবে? এক্স স্কোয়ার হবে। আর এখানে কিন্তু কোনো এক্স স্কোয়ার আসবে না, আসবে? কোনো এক্স স্কোয়ারই আসবে না, কিন্তু এখানে আবার একটা এক্স স্কোয়ার আসবে। আচ্ছা, আমরা শর্টকাটেই করব, কিন্তু তাহলে আমরা এখন এক্স স্কোয়ারের সহগটা সমীকৃত করব। আচ্ছা দেখো, এই পাশে কোনো কিছু কি এক্স স্কোয়ার হওয়ার সম্ভাবনা আছে? 2x+1 আছে এই পাশে। তো 2x+1 যখন আছে, এই 2x+1 তো কখনো এক্স স্কোয়ারের মধ্যে আসবে না। তাহলে আমরা সহগ সমীকৃত করব হচ্ছে এক্স স্কোয়ারের। তাহলে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করি। আচ্ছা, সহগ সমীকৃত করলে এই পাশে কিচ্ছু নাই, এক্স স্কোয়ার জীবনেও আসা সম্ভব না, সেই জন্য বাম পাশে 0 ইকুয়াল টু, ডান পাশে দেখো এটার মধ্যে আমরা এখানে এ দিয়ে যদি এক্স গুণ করি তাহলে এক্স হবে, এক্স দ্বারা যদি 2x-কে গুণ করি তাহলে হবে 2ax স্কোয়ার, 2ax স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 2a। কেন 2a লিখলাম? কারণ এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতেছি, আর এক্স স্কোয়ারের সহগকে 2aটাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর এক্সটা হচ্ছে চলক। তাহলে 2a-কে আমরা নিলাম, এক্স স্কোয়ারের সহগ যেহেতু সমীকৃত করতেছি সেই জন্য। এখন দেখো এটার মধ্যে কিন্তু কোনো কিছু গুণ নাই, একটা এক্সের সাথে যখন আরেকটা এক্সের গুণ হবে তখন কিন্তু সেটা বর্গ হবে, কিন্তু এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই। আবার সিকে যদি আমরা এই সিতে যে খেয়াল করি তাহলে এখানে দেখো x+1 আছে, হোল স্কোয়ার আছে, তাহলে এটা কী হবে? c ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x+1 এরকম হবে না? তাহলে এটাকে যদি তুমি সি দ্বারা গুণ করো তাহলে কি পাওয়া যাবে? এখান থেকে cx স্কোয়ার পাওয়া যাবে। এই ম্যাথগুলো আসলে শর্টকাটে করার চেষ্টা করবা। কেন? কারণ তুমি এই ম্যাথটা যদি সংক্ষিপ্ততে আসে তাহলে অনেক বড় করে যদি করো তাহলে বাকি লেখার সময় পাবা না। এই জন্য চেষ্টা করবা আমি যেভাবে করতেছি, মানে বুঝে বুঝে চেষ্টা করবা, বেসিক থেকে বুঝে বুঝে চেষ্টা করবা, তাহলে শর্টকাটেই করতে পারবা ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? প্লাস সি এক্স স্কোয়ার তো হবে না, কারণ আমরা এক্স স্কোয়ারেরই সহগ চাচ্ছি, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে সি। আচ্ছা, তাহলে এটা লিখতে পারি আমরা 2a = -c, বা a = -c ডিভাইডেড বাই 2, বা মাইনাস সির মান বের করছি 24/49, তাহলে 24 ডিভাইডেড বাই 49 ইন্টু হাফ। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসবে? কাটাকাটি করলে 12 ডিভাইডেড বাই 49। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এর মান পাইলাম, বির মান পাইলাম, সির মান পাইলাম। এই ম্যাথটা বুঝছো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা রচনামূলকেও আসে। ধরো রচনামূলকে যদি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, তাহলে সেই ম্যাথের মধ্যে অবশ্যই সহগ সমীকৃতের ব্যাপারটা থাকে। তো আমরা যদিও আমরা রচনামূলকেরও তোমাদের প্রশ্ন সলভ করব, কিন্তু তোমরা মনে রাখো এই ম্যাথটা রচনামূলকে আসার মতো একটা ম্যাথ, বা রচনামূলকের ম্যাথের মতো একটা ম্যাথ, শুধু সংক্ষিপ্তর জন্য না, এটা রচনামূলকের জন্যও এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তাহলে তিনটাই ইম্পর্টেন্ট, কিন্তু নিচের দুইটা বেশি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য, এবং সংক্ষিপ্তের জন্য একদম প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু আমরা এর মান, বির মান এবং সির মান পেয়ে গেলাম, তাহলে আমাদের এই 1 নম্বর সমীকরণে যদি শুধু আমরা এর মান, বির মান এবং সির মানটা বসাই দিই তাহলে কিন্তু ম্যাথের অ্যান্সার চলে আসবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আমরা পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।